হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। বন্ধুরা, আজকের আমাদের টপিকটা হলো প্রেসি রাইটিং। তো তোমরা তো জানো যে প্রেসি রাইটিংয়ের ইম্পর্টেন্স কতটা। যে কোনো এক্সামের পিএসসি কন্ডাক্ট করা যে কোনো এক্সামের মেন্স পেপারে আসে আমরা জানি। তো একদিকে রয়েছে আইসিডিএস সুপারভাইজার আছে, ক্লার্কশিপ আছে, ডাব্লিউবিসিএস মেন্স আছে, সমস্ত জায়গায় রাইটিংগুলো কিন্তু লাগবে। এবার হয়েছে কি, আমরা আজকের যে ক্লাসটা করছি এর সমস্ত পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে। ঠিক আছে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, আজকের আমরা যে প্রেসিটা লিখবো সেই প্রেসির জন্য আমাকে কয়েকটা রুলস ফলো করতে হবে। তো সেই রুলসগুলো কী কী দেখা যাক। তো প্রথম রুলস যেটা বলেছে যে 1/3 অফ দ্য মেন প্যাসেজ, আমি বারবার বলে থাকি, এটা করাবার সময় আমি বারবার বলে থাকি যে মূল যে টপিকটা দেওয়া থাকবে সেই টপিকে কিন্তু 1/3 তোমাকে লিখতে হবে। 1/3 দ্যাট মিন্স তোমার যে টোটাল যে টপিকটা আছে, মানে যে প্যাসেজটা আছে, সেটাকে তোমরা কাউন্ট করবে, কাউন্ট করে 3 দিয়ে ডিভাইড করবে, যেটা 1 পাওয়া যাবে, ডিভাইড করে যেটা পাওয়া যাবে সেই নাম্বারটা হবে তোমার মূল প্যাসেজ, তোমার মূল রাইটিংটা। ওকে, এবার এখানে কি কি আর কয়েকটা রুলস আছে যেটা তোমাকে মেনটেন করতে হবে, যেমন হচ্ছে অ্যাভয়েডেন্স অফ এক্সক্লামেশনস, কোয়েশ্চেন ট্যাগ, কোটেশনস অ্যান্ড এক্সাম্পল। যদি ওই প্যাসেজটার মধ্যে এক্সক্লামেশন, কোয়েশ্চেন ট্যাগ আর কোটেশন দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে, রাইট। নেক্সট রয়েছে তোমার প্রপার নাউন। প্রপার নাউন ধরো কারো নাম যদি বোঝায়, নাম মানে এই ধরনের ধরো নেতাজি সুভাষ, টেগর, এই ধরনের নাম যদি বোঝায় তাহলে সেগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। কারো নাম দিয়ে কিন্তু তুমি লিখতে পারবে না, অথর বলেছে এই কথা লিখতে পারবে না। ওকে, আর একটা জিনিস তোমাকে করতে হবে, সেটা হচ্ছে কপি অফ ওয়ার্ডস। যে কি ওয়ার্ডস দেওয়া থাকে, দেখবে একটা কি ওয়ার্ডস দেওয়া থাকে, আমরা যে মূল প্যাসেজটা পড়ি সেই মূল প্যাসেজের মধ্যে কিন্তু কিছু কিওয়ার্ডস দেওয়া থাকে, সেই কিওয়ার্ডসগুলো তোমরা কপি করতে পারবে না, কিংবা কোনো লাইন ধরে ধরে টুকে দিলে এই ধরনের কিন্তু করা যাবে না। ওকে, তো নেক্সট আমরা ফার্দার অ্যাপ্রোচ করছি, দেখি নেক্সট পেজে কী আছে। দেখো বন্ধুরা, প্রথম কথা আমাদের যে ইয়েটা চলছে, ক্লাসগুলো চলছে, ফ্রি ক্লাসগুলো চলছে, সেটা মানডে টু স্যাটারডে ক্লাসগুলো হচ্ছে। তো এখানে টাইম স্লটটা আছে, এতদিনে তোমরা হ্যাবিচুয়েট হয়ে গেছো এই রুটিনের সঙ্গে, তো এগুলো আমি বারবার বলছি না। তো 7 AM, 10 AM, 6 PM, 7 PM, 8 PM এগুলো তো এইভাবে চলছে। তো বন্ধুরা, তোমরা ফলো করতে থাকো এগুলো। আর এখানে আমাদের পুরো টিম রয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য তো ক্লাস করাচ্ছে। যাই হোক, আমরা চলে আসছি নেক্সট পেজে। ওকে, তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে ডাব্লিউবিসিএস এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার কমনযোগ্য নোটস, মক টেস্ট, ভিডিও কোর্সের জন্য তোমরা আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের www.mheducationlab.com। ওকে, এখানে এই চ্যানেল থেকে কিন্তু, মানে এই সাইট থেকে তোমরা এগুলো তোমরা সব কিছু পেয়ে যাবে। আর আমাদের লেটেস্ট কিছু কোর্স আমাদের অ্যাপসে লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপসটার নাম। সেই অ্যাপসটা তোমরা ডাউনলোড করো আর ওখান থেকে তোমরা বাকি ইনফরমেশানগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে পেড কোর্সের জন্য। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা আমাদের মূল টপিক। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের আমাদের টপিক, অর্থাৎ আমরা প্রেসিটা রাইটিং করব কীভাবে। প্রথম আমাদের প্রেসিটা খুব মাইনিউটলি পড়তে হবে, 2-3 বার পড়তে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কয়েকটা এক্সাম আছে, যেমন ক্লার্কশিপ মেন এক্সামের জন্য কিন্তু আমরা বেশি সময় পাবো না, কারণ 1 ঘন্টার মধ্যে 6টা টপিক লিখতে হবে। তো তোমরা বুঝতে পারছো যে ওখানে সময় কিন্তু খুবই কম। তো যাই হোক, তোমাকে ফার্স্ট র্যাপিডলি কিন্তু পড়তে হবে। তো দেখা যাক, আমরা মূল ব্যাপারটা একবার পড়ে নিই। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখো, আশা করি আমি যেভাবে বলছি এইভাবে তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু এক্সামে গিয়ে তোমাদেরকে আর টাইম ওয়েস্ট করতে হবে না, খুব ফাস্ট তোমরা সলভ করতে পারবে। আর এখানে অ্যাপ্রোচটা কীভাবে হওয়া দরকার সেটা আমিও বলবো। ঠিক আছে, তার আগে আমি পড়ে নিই। তো বলছি, দেখো বন্ধুরা, বলছে ইকুয়ালিটি হ্যাজ বিন প্রোক্লেমড এগেন অ্যান্ড এগেন ইন হিস্ট্রি অ্যাজ নেসেসারি ফাউন্ডেশন অফ ডেমোক্রেটিক সোসাইটি। তো বন্ধুরা, যদি এগুলোকে আমরা এরকম বাংলায় বলার চেষ্টা করি তাহলে এরকম হয় যে গণতান্ত্রিক সমাজ তৈরির প্রয়োজনীয়তা হিসাবেই ইতিহাসে বারবার সাম্যের কথা ঘোষণা করা হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের যে লাইনটা রয়েছে, দেখো বন্ধুরা, এই যে লাইনটা আমরা দেখবো এখান থেকে, বাট মোস্ট সেন্সেস নো ওয়ান অ্যাট অল সাপোজ দ্যাট অল মেন আর ইকুয়ালস, অল মেনস আর ইকুয়াল। এই যে লাইনটা দেওয়া আছে এর অর্থটা কী, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সব মানুষ কিন্তু সমান নয়। বাট মোস্ট সেন্সেস নো ওয়ান অ্যাট অল সাপোজ দ্যাট অল মেন আর ইকুয়াল। ওকে, তো দেখতে পাচ্ছ এটার মানেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সব মানুষ কিন্তু সমান নয়। ম্যান ডিফার অবভিয়াসলি অ্যান্ড প্রোফাউন্ডলি, এই প্রোফাউন্ড কথার মানে কি, গভীরভাবে, ভীষণভাবে। অবভিয়াসলি মানে হচ্ছে স্পষ্টত, তারা ডিফার করে, পার্থক্য সৃষ্টি করে একে অপরের সঙ্গে, ইন এভরি অ্যাসপেক্ট বিয়ন্ড দ্য মেয়ার কোয়ালিটি অফ বিং হিউম্যান বিংস, অর্থাৎ মনুষ্য গুণে, মানুষের ভেতরে থাকা যে গুণ, সেই গুণ থেকে তারা সবাই একে অপরের থেকে আলাদা। ঠিক আছে, এই লাইনটার মিনিং হলো। নেক্সট আমরা চলে আসছি, দে আর র্যাডিক্যালি আনলাইক ইন স্ট্রেংথ, দে আর র্যাডিক্যালি আনলাইক ইন স্ট্রেংথ,
physical powers, in mental ability, creative quality, in both capacity, willingness to serve the community, and perhaps most radically to all of the power of imagination. এখান থেকেই পুরো মানেটা হচ্ছে যে মানুষ প্রত্যেক ক্ষেত্রে একে অপরের থেকে তো আলাদা, কিন্তু তারা দৈহিক সক্ষমতা, মানসিক ক্ষমতা, সৃজনশীলতা, এই যে ক্রিয়েটিভিটি, এটাকে বলা হয় সৃজনশীলতা। আর কি আছে? সৃজনশীলতা আছেই, তার সঙ্গে ক্যাপাসিটি মানে তার কার্যক্ষমতা, এবং ইমাজিনেশন। এই ইমাজিনেশন কথাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পাওয়ার অফ ইমাজিনেশন, এই কথাটার অর্থ কি? কাল্পনিক ক্ষমতা, অর্থাৎ কল্পনা করার ক্ষমতা। অর্থাৎ এই কতগুলো দিক থেকে তারা সবাই একে অপর থেকে ভিন্নতর। ওকে, তো বলছে, তাহলে বোঝা গেল এই পর্যন্ত। আমরা চলে আসছি এখান থেকে। বলছে দেখো, অফকোর্স many of the existing inequalities between men are themselves the outcome of the inequality in early nature, in educational and cultural opportunity and in share। অনেক বড় একটা সেন্টেন্স দেওয়া আছে এই পর্যন্ত বন্ধুরা। তো এর মানেটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে মানুষের ভেতরে থাকা অসাম্য। মেনি অফ দ্য এক্সিস্টিং ইনইকুয়ালিটিস, মানুষের ভেতরে থাকা সেই অসাম্য, সেটা কি করতে পারে? মানুষের ভেতরে থাকা অসাম্যের ফলে শিক্ষা, সংস্কৃতি তে একটা অসাম্যের সৃষ্টি হয়েছে। এই যে বলছে ফর ফিজিক্যাল নিডস, দেখো, অফকোর্স মেনি অফ দ্য এক্সিস্টিং ইকুয়ালিটিস বিটুইন মেন আর দেমসেলভস দ্য আউটকাম অফ ইনইকুয়ালিটি নেচার্স ইন এডুকেশনাল অ্যান্ড কালচারাল অপরচুনিটিস। মানুষের ভেতরে থাকা সেই ইনইকুয়ালিটিসের জন্য, সেই অসাম্যের জন্য মানুষের শিক্ষা এবং সংস্কৃতিতে একটা অসাম্য তৈরি হয়েছে। ওকে বন্ধুরা, নেক্সট পড়া যাক কী বলছে, এখান থেকে পড়বো। নেক্সট বন্ধুরা এখান থেকে পড়ব, ইনইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট ব্রিডস ইনইকুয়ালিটি অফ পাওয়ার। যদি মানুষের সঙ্গে অসাম্যের ব্যবহার করা হয়, অর্থাৎ অসাম্যের যদি তার সুযোগ সুবিধাতে অসাম্য তৈরি হয়, তাহলে ব্রিডস মানে এটা তৈরি করে, ক্রিয়েট করে ইনইকুয়ালিটি ইন পাওয়ার, তাহলে সেটা ক্ষমতাতেও অসাম্য তৈরি করে। তো অ্যাকর্ডিং টু সাম মেন দ্য ফুলেস্ট পসিবল ডেভেলপমেন্ট of their faculties and starving of other means of making their natural qualities effective। এই কথাটার অর্থটা কি? দেখো বন্ধুরা, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে মানুষের প্রতি ব্যবহারের জন্য তার সুযোগের অসাম্য তৈরি করে এবং ক্ষমতার অসাম্য তৈরি করে। ওকে, তো এবার দেখো একটা কথা আছে এখানে, ইট উড হাউএভার বি অ্যাবসার্ড টু কন্টেন্ট that all inequality among men arise from these causes। এটা আমরা চিন্তা করতে পারবো না, বা এটা আমরা চিন্তা করা আমাদেরকে অ্যাবসার্ড হবে, এটা অযৌক্তিক হবে। অ্যাবসার্ড মানে কি? অযৌক্তিক। যে সমস্ত ইনইকুয়ালিটিগুলো, সমস্ত অসাম্যগুলো তৈরি হচ্ছে এই সমস্ত কারণের জন্য, ফ্রম দিস কজেস। ইভেন ইফ অল মেন হ্যাড ইকুয়াল অপরচুনিটিস, যদি এমনকি যদি সমস্ত মানুষকে সমান সুযোগ দেওয়া হয়, সমস্ত ব্যক্তি ইকুয়াল অপরচুনিটি পায়, অ্যান্ড ওয়ার বর্ন অফ ইকুইপ প্যারেন্টস, এবং যদি ক্ষমতা সম্পন্ন পেরেন্টসের কাছে জন্মায়, বাবা মার কাছে জন্মায়, তাহলেও তারা ইনইকুয়ালিটি পাবে। দেখো এখানে এপারে লেখা আছে, আমি ওপারে যাচ্ছি। কী বলছে? উড পারসিস্ট, তাহলে তাহলেও এই অসাম্য চলতে থাকবে। তো বলছে বন্ধুরা, বোথ বিকজ মেন উড স্টিল বি বর্ন ডিফারেন্ট অ্যান্ড বিকজ from their moment of birth they would be subject to the influence of different changes and conditions। তাহলে কি বলছে দেখা যাক। মানুষ যেহেতু, দেখো, তার জন্ম মুহূর্ত থেকে, ভেরি মোমেন্ট অফ বার্থ, তার প্রাক জন্ম মুহূর্ত থেকে সে কি হয়ে যায়? একটা সাবজেক্ট হয়ে যায় টু দ্য ইনফ্লুয়েন্স অফ ডিফারিং চান্সেস। সে কি করে? সুযোগ আর তার যে পরিবেশ, সেই সুযোগ আর পরিবেশকে সে ইনফ্লুয়েন্স করার একটা বিষয় হয়ে যায়। অর্থাৎ পরিবেশ এবং সুযোগকে সে আলাদা করে, এক অন্যের থেকে আলাদা করে ব্যবহার করতে শুরু করে। সাপোজ দ্যাট, ধরে নাও তোমার দুটো ভাই আছে, তাহলে তোমরা দুই ভাই একই পিতামাতার সন্তান, একই পরিবেশে বড় হয়েছো, তাহলে কি দুজনে যা করবে সব একই করবে? করবে না। প্রথম থেকেই দুজনের যেহেতু মানসিকতা আলাদা, তার জন্য দুজনে ওই পরিবেশ আর সুযোগগুলোকে আলাদা আলাদা করে ব্যবহার করতে শুরু করবে। তার মানে কি? দুজনের মধ্যে একটা অসাম্য তৈরি হলো, ব্যাস। There will be certainly never be a society consisting of equals। এইরকম কোনো সমাজ থাকবে না যেখানে সবাই সমানভাবে চলছে। সোসাইটি কনসিস্টিং অফ ইকুয়ালস, একটা সমাজ থাকবে না যেখানে পুরোপুরি সাম্য বিলং করে। ইফ দিস মিনস আ সোসাইটি অফ মেন অ্যান্ড ওমেন হু আর অল ইকুয়াল ইন ক্যাপাসিটি টু ডু অ্যান্ড টু সার্ভ। এর অর্থটা এই দাঁড়ায়, যদি মানুষ সমান সুযোগ পায়, এই কথাটার অর্থটা এটা দাঁড়ায় যে যদি
কোথায় গেল, হ্যাঁ, দেয়ার উইল বি সার্টেনলি নেভার বি সোসাইটি, এটা তো বললাম যে কোনো সমাজ এমন হবে না যারা কিনা ইকুয়ালভাবে থাকতে পারবে। দেয়ার উইল বি সার্টেনলি নেভার বি আ সোসাইটি কনসিস্টিং অফ ইকুয়ালস, এমন একটা সমাজ তৈরি করা সম্ভব নয় যেখানে সবাই সবাই সাম্য পাবে। ইফ দিস মিনস, এর অর্থটা এমন দাঁড়ায় যে পুরুষ মহিলা তারা সবাই সমান ক্ষমতা সম্পন্ন হবে আর সমানভাবে সার্ভ করবে, অর্থাৎ সমাজকে সেবা করতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, এর মিনিংটা এখান থেকে এই পর্যন্ত বললাম। এইবার দেখা যাক এই টোটাল যে ব্যাপারটা আমি পড়লাম বন্ধুরা, এই যে টোটাল ব্যাপারটা আমি পড়লাম, এই টোটাল ব্যাপারটাকে একটা জিস্ট তৈরি করব, একটা ছোট্ট জিস্ট। এই যে টোটাল ব্যাপারটা আরেকবার আমি বলার চেষ্টা করছি বেঙ্গলিতে। দেখো কি হয় যে একটা গণতান্ত্রিক সমাজ তৈরি, একটা গণতান্ত্রিক সমাজ তৈরির প্রয়োজনীয়তা হিসাবে ইতিহাসে বারবার সাম্যের কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সব মানুষ কিন্তু সমান নয়। মানুষের প্রত্যেক ক্ষেত্রে একে অপরের থেকে আলাদা হয়, তারা দৈহিক ক্ষমতা সম্পন্ন হয়, তারা দৈহিক সক্ষমতা, মানসিক ক্ষমতা, সৃজনশীলতা, কার্যক্ষমতা, কাল্পনিক ক্ষমতা সব দিক থেকে কিন্তু তারা ভিন্নতর হয়। মানুষের ভেতরে থাকা এই যে অসাম্য, এই অসাম্যের জন্য শিক্ষা আর সংস্কৃতিতেও একটা অসাম্যের সৃষ্টি হয়। মানুষের প্রতি ব্যবহারের সুযোগের অসাম্য, ক্ষমতার সুযোগের জন্য তাদের মধ্যে ক্ষমতারও একটা অসাম্য তৈরি হয়। সুযোগের অসমতার জন্য ক্ষমতার অসাম্য তৈরি হয়। ভালো করে বোঝো, সুযোগের অসমতার জন্য সুযোগের অসমতার জন্য কী তৈরি হয়? ক্ষমতার অসাম্যতা তৈরি হয়। ওকে ওকে বন্ধুরা, এই দেখতে পাচ্ছ যে ইনইকুয়ালিটি ট্রিটমেন্টস ব্রিডস ইনইকুয়ালিটি অফ পাওয়ার। যদি সুযোগের অসমতা তৈরি হয় তাহলে ব্রিড মানে জন্ম দেবে, অর্থাৎ কী জন্ম দেবে না, একটা অসাম্য ক্ষমতার জন্ম দেবে। ঠিক আছে বন্ধুরা, এবার বলছে দেখো তারপরে কি আছে, তারপরে আছে যে যদি আমরা এমন করি, যাই হোক এই পুরো ব্যাপারটা একটা ভ্রান্ত চিন্তা হবে। ইট ইজ বি অ্যাবসার্ড মানে কি, ইট উড হাউবার বি অ্যাবসার্ড মানে হচ্ছে একটা ভ্রান্ত যুক্তিহীন চিন্তা হবে যদি আমরা এরকম মনে করি যে সমস্ত মানুষ একটা সমাজের মধ্যে সমান সুযোগ পাবে, সব কিছুকে সমানভাবে ব্যবহার করবে, তাহলে এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা হবে। একই পিতামাতার কাছে যদি সন্তান জন্মায়, একই পিতামাতা একই পরিবেশের মধ্যে, তাহলেও তাদের মধ্যে একটা অসাম্যতা থাকবে, কারণ জন্ম থেকে সে কী হয়, সুযোগ সুবিধাগুলো পায় এবং নিজের মতো ব্যবহার করতে থাকে। ঠিক আছে, তাহলে এই যে পুরো ব্যাপারটাকে আমি পড়লাম, ওকে, এবার এটাকে আমি জিস্ট করে নেব, একটা মানে ছোট্ট করে আমি জিস্ট করে নেব সেটা আমি কী লিখতে যাচ্ছি। ওকে, তাহলে এটাকে আমি যদি 6-7টা লাইনের মধ্যে লেখার চেষ্টা করি তাহলে আমি কি বলবো, গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে সাম্য হচ্ছে সর্বজন বিদিত। ওকে, গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে সার্বজন হচ্ছে সর্বজন গ্রাহ্য। ওকে, তবু মানসিক ও দৈহিক ক্ষমতায় হচ্ছে পৃথক হয়। মানুষ কি হয় বললাম যে দৈহিক ক্ষমতা এবং মানসিক ক্ষমতায় তারা কি হবে, আলাদা হবে। কিছু অসাম্য ঘটে সামাজিক কারণে। কিসের কারণে? এই যে লাইনটা রয়েছে দেখো, কিসের কারণে হয়? সামাজিক কারণে হয়, যেখানে শিক্ষা আর সংস্কৃতিতে সমান সুযোগ দেওয়া হয়। ওকে, দেওয়া হয় না। যেখানে শিক্ষা আর সংস্কৃতিতে সমান সুযোগ দেওয়া হয় না, সেখানে একটা অসাম্য তৈরি হয়। যদি সবাইকে সমান সুযোগ দেওয়া হয় তাহলেও কিন্তু আমরা এই যে লাস্ট লাইনটা এখান থেকে আমরা যেটা আছে, এটা কিন্তু আমাদের কিওয়ার্ডস মানে হচ্ছে এটা বলতে চাইছি, এই যে এখানে একটা কথা আছে দেখো, এই যে ই টুর থেকে ইনইকুয়ালিটি পর্যন্ত, এটা কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট। মানে এই যে টোটাল যে টপিকটা, এর মূল কথা, রুট কিওয়ার্ডসগুলো এখানে লেখা আছে। ওকে, এই জায়গাটা কী বলা আছে, যদি সবাইকে সমান সুযোগ দেওয়া হয় তাহলে সাম্য আসবে, এটা কিন্তু আমরা জোর গলায় বলতে পারি না। ঠিক আছে বন্ধুরা, এটা বুঝতে পেরেছো আশা করি। তো ঠিক আছে, চলে এসো আমরা দেখে নিই আমরা কী লিখেছি। এই যে আইডিয়াল আনসারটা আমি লিখেছি, দেখো কি বলেছে। তাহলে আমাকে প্রথম কি করতে হবে, একটা টাইটেল চুজ করতে হবে। বন্ধুরা, আমাকে প্রথমে একটা টাইটেল চুজ করতে হবে। তো সেই টাইটেলটা খুব ভালো হতে হবে, মানে যেটা তুমি লিখতে যাচ্ছ, এই যে মূল টপিকটা আছে, এই মূল টপিকটার সঙ্গে যেন রিলেটেড হয়, সামঞ্জস্যপূর্ণ হয়। ওকে, তো দেখো আমি টাইটেল কী দিয়েছি, বলেছি ইনইকুয়ালিটি ইন হিউম্যান সোসাইটি, অর্থাৎ মানব সমাজে অসাম্যতা। আমাদের এই পুরো টপিকটাতে বলা ছিল অসাম্যের ব্যাপারে বলা ছিল, বারবার অসাম্যের কথা বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এডুকেশনাল জায়গায়, কালচারাল জায়গায়, সমস্ত জায়গায় ইনইকুয়ালিটির কথা বলা ছিল। তাহলে আসলে ইনইকুয়ালিটিটা কী, কেন হয়, সেই কথাটাই বলা আছে, ইনইকুয়ালিটি ইন হিউম্যান সোসাইটি।
ওকে বন্ধুরা, তোমরা কি করবে, যখন টাইটেলটা দেবে, টাইটেলের হচ্ছে তোমার এই যে পার্টটা আছে, অর্থাৎ প্রথম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের অ্যালফাবেটটা কী করবে, ক্যাপস দেবে। তারপরে এখানে যে ওয়ার্ডটা আছে হিউম্যানের এইচ ক্যাপস দেবে, সোসাইটির এস ক্যাপস দেবে। এটা রাইট লিখতে পারিনি, এটা এরকম হবে কিন্তু, ঠিক আছে। তো এইবার আমরা চলে আসছি, দেখি আমরা কী লিখেছি। দেখো আমরা কি বলেছি, আমরা বাংলাতে করে নিয়েছিলাম, ইকুয়ালিটি ইজ ইউনিভার্সালি রিকগনাইজড অ্যাজ দ্য বেসিস অফ ডেমোক্রেসি। কী বলা আছে, বলা হচ্ছে যে ইকুয়ালিটি মানে সাম্য ইউনিভার্সালি রিকগনাইজড অর্থাৎ সর্বজন বিদিত অ্যাজ দ্য বেসিস অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে। গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে সাম্য হলো সর্বজন বিদিত। ওকে বন্ধুরা, এবার দেখা যাক কি বলছে। ইয়েট মেন ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার, মানুষ একে অপরের থেকে কি হয়, আলাদা হয়। ডিফার মানে হচ্ছে আলাদা হওয়া বন্ধুরা। ডিফার মানে কি, ডিফার কথাটা বুঝতে পারছো এখানে, এই যে ডিফার, ম্যান ডিফার ফ্রম অন অ্যানাদার ইন দেয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ক্যাপাসিটিস, অর্থাৎ মানুষ তার দৈহিক এবং মানসিক ক্ষমতায় কিন্তু আলাদা আলাদা হয়। ঠিক আছে, এই বক্তব্যটা বলা আছে। সাম অফ দ্য ইনইকুয়ালিটিস, দেখো তারপরে কি বলা ছিল, সাম অফ দ্য ইনইকুয়ালিটিস, কিছু ইনইকুয়ালিটিস কস্ট বাই দ্য প্রেজেন্ট সোশ্যাল অর্ডার্স হুইচ হ্যাভ নট প্রোভাইডেড অল উইথ ইকুয়াল অপরচুনিটিস ইন ম্যাটার অফ এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাটেনমেন্ট। কালচারাল অর্থাৎ শিক্ষা এবং সাংস্কৃতিক অর্জনের মাধ্যমে। তাহলে এখান থেকে ভালো করে বলি, দেখো বন্ধুরা কি বলছে, তাহলে এখান থেকে আরও একবার বলছি, সাম অফ দ্য ইনইকুয়ালিটিস আর কস্ট, কিছু অসাম্য তৈরি হয়, আর কস্ট মানে ঘটে, তৈরি হয় বাই দ্য প্রেজেন্ট সোশ্যাল অর্ডার, বর্তমান সামাজিক অর্ডারের জন্য, সামাজিক কার্যপ্রণালীর জন্য, হুইচ হ্যাভ নট প্রোভাইডেড অল উইথ ইকুয়াল অপরচুনিটি, যেটা কিনা সবাইকে সমান সুযোগ দেয় না। হুইচ হ্যাভ নট প্রোভাইডেড, যেটা সবাইকে সমান সুযোগ দেয় না, কিসে, ইন ম্যাটার অফ এডুকেশান, শিক্ষা ক্ষেত্রে, কিংবা কালচারাল অ্যাটেনমেন্টে বা সাংস্কৃতিক অর্জনে। ওকে, তো বোঝা গেল। নেক্সট এবার চলে আসবো আমরা, এখানে কি বলছে, নেভারথলেস, এই যে এই তিনটে লাইন, এটা মারাত্মক ইম্পর্ট্যান্ট লাইন। এই তিনটে লাইন কোথা থেকে তোলা হয়েছে বন্ধুরা, দেখো এই জায়গাটা থেকে তোলা হয়েছে, এখান থেকে তোলা হয়েছে। দেখো দেয়ার উইল ইজ, এই যে কথাটা আছে ভালো করে দেখো বন্ধুরা, দেয়ার will certainly never be society consisting of equal if this means a society of men women who are all equal in capacity to do and to serve। এই যে লাইনটা এখান থেকে তোলা হয়েছে, এই তিনটে লাইনের মিনিং হচ্ছে এটা। ঠিক আছে বন্ধুরা, তো বলছে দেখো নেভারথলেস, নেভারথলেস দেয়ার উইল বি নেভার অ্যাবসলিউট, নেভার বি অ্যাবসলিউট ইকুয়ালিটি, এটা কল্পনা করাই কঠিন যে একটা চরম ইকুয়ালিটি পাওয়া যাবে, অর্থাৎ চরম একটা সাম্য তৈরি হবে মানুষের মধ্যে, ইভেন ইকুয়াল অপরচুনিটি আর গিভেন টু অল, যদি ইকুয়াল অপরচুনিটিস অর্থাৎ সমান অপরচুনিটি দেওয়া হয়, অর্থাৎ সমান সুযোগ দেওয়া হয় সবাইকে, আর গিভেন টু অল, তাহলে সমান একটা ইকুয়াল সমাজ ব্যবস্থা তৈরি হবে। এই চিন্তা করাটা ভ্রান্ত। ওকে, তাহলে এই টোটাল ব্যাপারটার মধ্যে বন্ধুরা আমরা কী বুঝলাম, টোটাল ব্যাপারটার মধ্যে আমরা বুঝলাম যেটা একটা ইনইকুয়ালিটির ব্যাপারে বলছে হিউম্যান সোসাইটিকে কেন্দ্র করে। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তোমাদের অ্যাপ্রোচটা হবে 3-4টে করে লাইন পড়বে, ধরে নাও এরকম পড়ছো, দেখে নাও বন্ধুরা, আমি একবার দেখাবার চেষ্টা করি। ধরো এত বড় একটা প্যাসেজ দেওয়া আছে, তোমরা একবার টোটাল পড়ে নিয়ে আর টোটাল আনসারটা একবার শেষ করে নিয়ে তারপর লেখাটা শুরু করতে যেও না, এটা একটা রং অ্যাপ্রোচ। তো তোমরা কি করবে, প্রথমে ধরে নাও এখান থেকে একটা এই পর্যন্ত পড়ে নিলে, ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত যে মিনিংটা হচ্ছে, এই 3-4টে লাইনের মধ্যে যে মিনিংটা হচ্ছে, সেটা তোমরা কি করলে না, প্রথমে এখানে লিখে নিলে, প্রথম দুটো লাইনের মধ্যে লিখে, কতটা বড় আছে সেটা দেখে নিলে, এইভাবে লিখে নিলে। তারপরে তোমরা কি করবে, আবার দেখবে, চলে যাবে যে এখান থেকে পরের লাইনগুলোতে কী আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করো, তাহলে তোমার ফোকাসটাও নড়বে না আর ইজিলি তুমি হ্যান্ডেল করতে পারবে। কিন্তু যখন তুমি পুরোপুরি একবার পড়ে নেবে, নিয়ে ব্যাপারটাকে করতে যাবে, তখন অনেক পয়েন্ট হয়তো তুমি মিস করে যাবে, আর এখানে তোমার এনাফ সময়ও থাকবে না। যেহেতু ডাব্লিউবিসিএস হলে অন্য কথা, অনেকটা সময় থাকে, তুমি একটা ড্রাফট বানাতে পারো, কিন্তু অনেক এক্সাম আছে যেখানে কম সময় পাওয়া যায়, সেই জায়গাটাই অ্যাপ্রোচটা পাল্টাতে হবে। তোমাকে লাইন বাই লাইন পড়ো, তারপর তার 2-3টে সেই মিনিংটাকে 2-3টে লাইনের মধ্যে নামাবার চেষ্টা করো, এইভাবে অ্যাপ্রোচটা করো বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। তো ঠিক আছে, এই পর্যন্তই থাকলো বন্ধুরা, আবার নেক্সটে দেখা হচ্ছে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।
ওকে, থ্যাংক ইউ।